শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত সপ্তাহে নবম শ্রেণীর জন্য দেওয়া হয়েছিল সাধারণ বিজ্ঞান ও বাংলাদেশের বিশ্ব পরিচয়ের উপর অ্যাসাইনমেন্ট। এই সপ্তাহে তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে জীববিজ্ঞান বিষয়ে। জীববিজ্ঞানের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে তোমাদের এই টার্মে, সেটি হচ্ছে চ্যাপ্টার 1 এর উপর, প্রথম চ্যাপ্টার যেটাকে বলতেছি আমরা, যেটা বাংলায় আমরা বলতেছি জীবন পাঠ। তো অ্যাসাইনমেন্ট যেটা দেওয়া হয়েছে, তোমরা যদি আমাদের আগের ভিডিওগুলো ফলো করে থাকো, তোমরা দেখে থাকবে আমরা কিভাবে সৃজনশীল লিখতে হয়, এই যে অ্যাসাইনমেন্টগুলো কিভাবে লিখতে হয় সেগুলো সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। তবে তোমরা এটাও নিশ্চয়ই জানো যে সায়েন্সের সাবজেক্টগুলোর অ্যাসাইনমেন্ট, মানে সায়েন্সের সাবজেক্টগুলোর জন্য সৃজনশীল লেখার পদ্ধতি কিছুটা হলেও কিন্তু আসলে ভিন্ন অন্যান্য যে বাংলা বলো বা সমাজ বলো, অন্যান্য সাবজেক্টগুলো বলো, সেগুলোর থেকে সায়েন্সের সাবজেক্টগুলো সৃজনশীল লেখার পদ্ধতি কিছুটা হলেও ভিন্ন। সায়েন্সের সাবজেক্টগুলোতে যেহেতু এক্সপ্লেনেটরি বিষয়গুলো বা বর্ণনা করার বিষয়গুলো কিন্তু তেমন একটা বেশি থাকে না, এই কারণে এখানে কিন্তু তোমাকে প্রয়োজনীয় যে টার্মগুলো উল্লেখ করা দরকার তার সবগুলোই উল্লেখ করতে হবে। কিছু কিওয়ার্ড কিন্তু প্রতিটা প্রশ্নোত্তরের জন্যই থাকে। তোমাকে যে কোনো প্রশ্নোত্তর, সেটা বায়োলজি বলো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে এই কিওয়ার্ডগুলো যেন প্রতিটা সাবজেক্টের প্রতিটা কোয়েশ্চেনে যেখানে যেটা দরকার সেটা কভার করে। তাহলে কিন্তু তোমরা অতি উত্তম থেকে উত্তম মার্কিং সহজে আশা করতে পারো। এছাড়াও তোমরা জানো, যখন স্কুল খুলে দিবে, স্কুল কলেজ, তখন তো তোমাদের সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হবেই। তো সেই সময়ের প্রস্তুতিও কিন্তু আসলে এখনই সম্পন্ন করতে হবে বা এখনই শুরু করতে হবে। কারণ এখন থেকে যদি তোমরা প্রস্তুতি না নাও, তাহলে কিন্তু তোমরা সামনে গিয়ে যখন পরীক্ষা শুরু হবে তখন কিন্তু তোমরা হয়তো, যারা নতুন আসছো, তোমরা কিন্তু ভুলেও যেতে পারো বা শুরুতে ভুল করার একটা ভয় থাকতে পারে। তো তোমাদের উচিত যেটা হবে, শুরু থেকেই তোমরা গাইড বলো বা সহায়ক যে অন্যান্য বইগুলো আছে সেগুলো সাহায্য নিয়ে, যেহেতু এখন স্কুল কলেজ বন্ধ, আসলে তোমরা চাইলেও কিন্তু সৃজনশীল সেভাবে প্র্যাকটিস করতে পারতেছো না। তো গাইড বলো বা অন্যান্য সহায়ক যে বইগুলো আছে বা ইন্টারনেট আছে, এইসব দেখে বা পাঠ্যপুস্তকটা ভালো করে পড়ে পড়ে কিভাবে কোশ্চেন গুলো হয়, তার কিভাবে লিখতে হয় অ্যান্সার গুলো, তার কাঠামো সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবে, এবং সেটা দরকার আসলে। তো চলো আমরা শুরু করি আজকের অ্যাসাইনমেন্টটা। আচ্ছা, আজকের যে অ্যাসাইনমেন্ট তার প্রথমে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে, নিচের সংকেতগুলো অনুসরণ করে মার্গুলিস এর শ্রেণীবিন্যাস অনুযায়ী জীবজগতের 5টি রাজ্যের বৈশিষ্ট্য তুলনামূলক ছকে উপস্থাপন করো। এটা ছিল এই অ্যাসাইনমেন্টের প্রথম প্রশ্নটা। তো চলো আমরা দেখি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে আমরা একটা ছক, যেটা মার্গুলিসের কিংডম গুলো 5টা ভাগে ভাগ করা, তার উপর তৈরি করা হয়েছে। তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট তুলে রাখতে পারো বা তোমরা এখান থেকে এই ভিডিওটা পজ করে এখান থেকে তুমি লিখে নিতে পারো। তবুও তোমাদের বলার সুবিধার্থে আমরা আরেকবার জিনিসটা রিডিং করে তোমাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, দেখো, এখানে আমাদেরকে কিন্তু যেই টেবিলটা বানাতে বলছিল, এটা কিন্তু 7টা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে অবশ্যই বানাতে হবে। 7টা ক্রাইটেরিয়া এখানে বলেছে, দেখো, এই যে কোষের প্রকৃতি ও সংখ্যা, নিউক্লিয়াসের গঠন, সাইটোপ্লাজমীয় অঙ্গাণুসমূহ, কোষ বিভাজন, খাদ্যাভ্যাস, জন পদ্ধতি ও ভ্রূণ গঠন। তো এই 7টা পয়েন্ট আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আমাদের টেবিলগুলো পূরণ করে। তো চলো শুরু করা যাক। এখানে দেখো, কোষের প্রকৃতি ও সংখ্যার বিবেচনায় আমরা যদি আগে থেকেই জানি যে 5টা যে রাজ্য আছে মার্গুলিসের অনুসারে, শ্রেণীবিন্যাস অনুযায়ী, সেগুলো হচ্ছে মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমিলিয়া। এর মধ্যে প্রকৃত কোষের সংখ্যা হিসাবে যদি আমরা ভাগ করি, তাহলে মনেরা ছিল আদিকোষী এবং এককোষী। তোমরা জানো যে একেবারে ইনিশিয়াল লেভেলের যে প্রাণীগুলো বা একেবারে পৃথিবীর সৃষ্টির শুরুর দিকে যে প্রাণীরা, সবাই কিন্তু মনের অন্তর্ভুক্ত। তো সেই কারণে এরা হচ্ছে সবসময় আদিকোষী ছিল ও এককোষী। আচ্ছা, এরপরে আসি প্রোটিস্টা। প্রোটিস্টা হচ্ছে প্রকৃতকোষী, তবে প্রোটিস্টার মধ্যে এককোষী বহুকোষী দুই রকমের আছে। ফানজাই তোমরা জানো যে প্রকৃতকোষী, এদের মধ্যে এককোষী আছে, আবার কিছু আছে মাইসেলিয়াম বডি। আচ্ছা, এরপর হচ্ছে প্লান্টি, সকল প্রকার গাছপালা, এই হচ্ছে প্লান্টির আন্ডারে পড়ে। প্লান্টির মধ্যে আছে প্রকৃতকোষী ও বহুকোষী। অ্যানিমিলিয়াও তোমরা জানো যে আমরা মানুষ নিজেরাও অ্যানিমিলিয়া অন্তর্ভুক্ত, বা জীবজগতে বেশিরভাগ প্রাণী
যেগুলো মানে আমরা দেখতে পাই বা প্রাণী বা পোকামাকড় যাই বলো না কেন, এগুলো সবগুলো কিন্তু অ্যানিমেলের অন্তর্ভুক্ত। এরা সবাই কিন্তু প্রকৃতপোষী ও বহুকোষী। আচ্ছা, এখন আমরা যদি নিউক্লিয়াসের গঠনের দিকে তাকাই, নিউক্লিয়াসের গঠনের দিকে চিন্তা করলে মনে হয় ক্রোমাটিন বস্তু আছে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নাই। কারণ আমরা শুরুতে বলে ফেলেছি যে এগুলো হচ্ছে আদিকোষী ছিল। আদিকোষীতে আমরা জানি নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই। আচ্ছা, কিন্তু প্রোটিস্টা যেহেতু প্রকৃতপোষী, অবশ্যই কিন্তু সুগঠিত নিউক্লিয়াস থাকবে। একই ব্যাপারটা ফাঞ্জাইয়ের ক্ষেত্রে প্রযোজ্য, সুগঠিত নিউক্লিয়াস। আচ্ছা, প্লান্টিও কিন্তু প্রকৃত নিউক্লিয়াস যুক্ত, আর অ্যানিমেলিও প্রকৃত নিউক্লিয়াস যুক্ত। এই যে দুইটাতে আমরা আলাদা করে প্রকৃত নিউক্লিয়াস যুক্ত বলার কারণ হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস আছে কার কার, প্রোটিস্টা ও ফাঞ্জাই। কিন্তু সুগঠিত হওয়া সত্ত্বেও নিউক্লিয়াসের যে কার্যাবলীগুলো সবসময় কিন্তু প্রোটিস্টা এবং ফাঞ্জাইয়ের মধ্যে সম্পূর্ণ করা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে প্লান্টিও অ্যানিমেলিয়া কিন্তু এগিয়ে থাকবে, কারণ ওদের নিউক্লিয়াসগুলো প্রকৃতভাবেই সবগুলো ফাংশন সম্পূর্ণভাবে সম্পন্ন করতে পারে। আচ্ছা, এখন যদি আমরা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থেকে চিন্তা করি, তাহলে মনের ক্ষেত্রে শুধু রাইবোজোম আছে, প্রোটিস্টার ক্ষেত্রে সকল প্রকার কোষীয় অঙ্গাণুই উপস্থিত, ফাঞ্জাই সকল প্রকার কোষীয় অঙ্গাণু উপস্থিত, প্লান্টিতে সকল প্রকার কোষীয় অঙ্গাণু উপস্থিত, এবং অ্যানিমেলিয়ার ক্ষেত্রেও একই ব্যাপার প্রযোজ্য। আচ্ছা, কোষ বিভাজনের যদি আমরা মরার দিকে তাকাই, মরার যেহেতু আদিকোষী, ওদের যেটা হয় সেটা হচ্ছে দ্বিবিভাজন। আচ্ছা, দ্বিবিভাজন হয়, প্রোটিস্টার ক্ষেত্রে হয় সেটা মাইটোসিস, ফাঞ্জাইয়ের ক্ষেত্রে মিওসিস, প্লান্টির ক্ষেত্রে মাইটোসিস মিওসিস দুটাই হয়, এবং অ্যানিমেলিয়ার ক্ষেত্রেও মাইটোসিস মিওসিস দুটাই হয়। তোমরা অলরেডি আগের স্টাডিগুলোতে পড়ে থাকার কথা এই ব্যাপারে। তো তোমরা যদি এই ব্যাপারে আরো বিস্তারিত জানতে চাও, তাহলে তোমরা তোমাদের নবম শ্রেণীর বইয়ের তৃতীয় অধ্যায় যেটা কোষ বিভাজন, সেই চ্যাপ্টারটা অবশ্যই ভালো করে পড়ে নিবে। তোমরা অলরেডি এখন এপ্রিল মাস চলে আসছে, মার্চ শেষের দিকে। তো তোমরা আশা করি তোমরা কিন্তু অবশ্যই মানে স্কুল কলেজ বন্ধ থাক, ক্লাস অনলাইনে হচ্ছে বা হবে, যাই হোক না কেন, তোমরা কিন্তু নিজ তাগিদে অবশ্যই তৃতীয় চ্যাপ্টারটা ভালো করে পড়ে নিও। প্রথম, দ্বিতীয়, তৃতীয় চ্যাপ্টার এগুলো কিন্তু একেবারেই বেসিক জুলজির জন্য। যদি চিন্তা করি আমরা জুলজি বোটানি যেটাই বলো না কেন, তো তোমাদের কিন্তু অবশ্যই তিনটা চারটা ভালোভাবে ধারণা থাকতে হবে। জন পদ্ধতি যদি আমরা তাকাই, এই মনেরা হচ্ছে অযৌন জনন ছিল, প্রোটিস্টা হচ্ছে অযৌন যৌন জনন, ফাঞ্জাই অযৌন জনন, প্লান্টিতে অযৌন অ্যানাসোগামাস পদ্ধতিতে জনন বিভাজন হয়, আর অ্যানিমেলিয়ার ক্ষেত্রে যৌন জনন হয়। গঠন, ভ্রূণ গঠন। ভ্রূণ গঠনের থেকে যদি আমরা চিন্তা করি, এখানে ভ্রূণ গঠন ওটা বাদ গেছে, ভ্রূণ গঠন হবে এখানে, গঠন না। ভ্রূণ গঠন যদি আমরা চিন্তা করি, তাহলে মনে রাখা স্বাভাবিক, যেহেতু ওরা আদিকোষী প্রাণীতে ভ্রূণ গঠিত কোনো সম্ভাবনা নাই। প্রোটিস্টার ক্ষেত্রেও তাই, কোনো ভ্রূণ গঠিত হয় না, ফাঞ্জাইয়ের ক্ষেত্রেও কোনো ভ্রূণ গঠিত হয় না। কিন্তু প্লান্টি এবং অ্যানিমেলিয়ার ক্ষেত্রে ভ্রূণ গঠিত হয়। এরপর আসি আমরা খাদ্যাভ্যাস। যেহেতু ওরা আদিকোষী, ওরা মুখ দিয়ে খাবার খাওয়ার তো সুযোগ নাই, এরা প্রথমত শ্বসন পদ্ধতিতে করে। তবে কারো ক্ষেত্রে যারা মনের মধ্যেও নতুন, তাদের ক্ষেত্রে কিছু সময় সালোক সংশ্লেষণকারী ফটোসিনথেটিক যে অর্গানিজম গুলো আছে সেগুলো অবস্থান করায় তারা সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য তৈরি করতে পারে। প্রোটিস্টা মূলত শোষণ ও ফটোসিনথেটিক বা ফটোসিনথেসিস, তোমরা দুটোই বলতে পারো। এখানে ফটোসিনথেটিক আমরা লিখছি, তবে তোমরা চেষ্টা করো ফটোসিনথেসিস লেখার জন্য, ফটোসিনথেসিস হবে প্রোটিস্টারটা। আর ফাঞ্জাই শোষণ পদ্ধতিতে, প্লান্টি অবশ্যই প্লান্টের যারা সালোক সংশ্লেষণকারী বা ফটোসিনথেসিস যেটাই বলো না কেন, মানে এটা প্লান্টের একমাত্র এটাই উপায়। তবে কিছু রেয়ার প্লান্টি আছে, তো সে ব্যাপারে তোমরা যদি ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল বা অন্য কোনো চ্যানেলে দেখে থাকো, দেখবে যে কিছু প্লান্টি আছে যারা পোকামাকড়ও খেয়ে থাকে। তবে ওরা আসলেই খুবই রেয়ার, বা মানে প্লান্টির যে জগৎটা এটা আসলে এতটাই বড় যে এইখানে এই হাঙ্কুটি কয়েক পোকামাকড় খাওয়ার মতো যে ইয়াগুলা, গাছগুলা, এগুলো কলসি উদ্ভিদ বলে, কলসি জাতীয়, এদেরকে আসলে সেভাবে ক্লাসিফাই করা হয় না আর কি। তো বেশিরভাগই আমরা তো, ওরাও আবার একদিক থেকে সালোক সংশ্লেষণকারী, তার মানে যারা পোকামাকড় গুলো খেয়ে ফেলে তারাও কিন্তু আবার সালোক সংশ্লেষণ করতেছে। আসলে সবাই আসলে সালোক সংশ্লেষণকারী। আচ্ছা, অ্যানিমেলিয়া তো আমরা জানি যে খাওয়ার গলদগমনকে আমরা সবাই। আচ্ছা, এরপর আমরা যে উদাহরণগুলো আমরা দিব হচ্ছে, এই যে এখানে উদাহরণগুলো দিচ্ছে, এই যে দেখো এখানে খ নাম্বারে কতগুলো 10টা প্রাণীর নাম বলছে, 10টা প্রাণীর নাম নিয়ে বলছে যে এই 10টা প্রাণী সম্পর্কে আমাদের কোনটা কিংডম সেটাকে ভাগ করে দেখাতে বলছে। এটা আমরা পরে আবার সুন্দর করে ভাগ করে দেখাবো, তবে এখানে জাস্ট একটা উদাহরণ আকারে আমরা দেওয়ার চেষ্টা করলাম। তোমরা চাইলে উদাহরণটা দিতেও পারো, নাও দিতে পারো, কোনো সমস্যা না, কারণ এই ব্যাপারে আমরা পরে আবার আলোচনা করবো। তো চলো পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন আমাদেরকে যে ব্যাপারটা বলছে সেটা হচ্ছে যে এই যে 10টা, এখানে খ নাম্বারে বলছে 10টা, 10টা কি বলবো, 10টা উদ্ভিদ প্রাণী সব মিলায়, ব্যাকটেরিয়া,
ছত্রাক ফাঙ্গাস সব মিলে 10টা নাম দিয়ে বলছে এরা কোন কিংডমের আন্ডারে পড়ে সেটা দেখাইতে বলছে। আচ্ছা, তো এইখানে একটা নির্দেশনা দেওয়া, দেখো পোস্টার পেপার অথবা ক্যালেন্ডার উল্টা পৃষ্ঠায় অথবা খাতার জোড়া পৃষ্ঠা দিয়ে ছক তৈরি করা যেতে পারে। আর ছবিগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা যেতে পারে। তো আমরা ইন্টারনেট থেকে কিছু ভালো ভালো ছবি সংগ্রহ করে এগুলো দেওয়ার চেষ্টা করেছি তোমরা আরো ভালো করে এই অ্যাসাইনমেন্টটা করার মাধ্যমে যেন তোমরা জীবজগতের অনেক না জানা ও না দেখা পার্ট সম্পর্কে জানতে পারো। সেই জন্য আমরা ইন্টারনেট থেকে ভালো ভালো ছবি সংগ্রহ করে এখানে দিয়েছি। আশা করি তোমরাও সেগুলো ইউজ করার চেষ্টা করবে বা আরো যে গুলো সার্চ করে পেতে পারো, বা বইয়ে সবগুলো ছবি বইয়ে নাই, তো তোমরা চেষ্টা করবে গুগল থেকে সার্চ করে করে বা ইন্টারনেটে অন্য কোনো ভাবে কারো কাছে সংগ্রহ করে, বা মনে করি আমরা আমাদের রিসোর্স থেকে না চেষ্টা করো, তাহলে আমাদের রিসোর্স থেকে স্ক্রিনশট তুলে তুলে তোমরা ছবিগুলো কালেক্ট করে নিতে পারো। চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে আম গাছ। আমরা জানি যে আম গাছের কিংডম হচ্ছে প্লান্টি। এরপর হচ্ছে আমাশয়ের যে ব্যাকটেরিয়া ছিল বা আমাশয়ের জীবাণুর একটা কথা ছিল ওখানে, তো আমরা খেয়াল করি আমাশয়ের জীবাণু। আমাশয়ের জীবাণুর ইংলিশ নাম হচ্ছে অ্যান্টামিওবা হিস্টোলাইটিকা। এটার কিংডম হচ্ছে প্রোটিস্টা। এরপর হচ্ছে আমার জাতীয় পাখি দোয়েল, ম্যাকপাই রবিন যেটাকে বলে, সেটার কিংডম হচ্ছে অ্যানিমেলিয়া। এরপর আছে রাইজোবিয়াম, রাইজোবিয়ামের হচ্ছে কিংডম মনেরা। এরপর হচ্ছে মিউকরের কিংডম হচ্ছে ফানজাই। এরপর হচ্ছে সাইকাস। সাইকাস তোমরা ঢাকা ইউনিভার্সিটিতে যদি কখনো গিয়ে থাকো, ঢাকা ইউনিভার্সিটি বোটানি ডিপার্টমেন্টের সামনে দেখতে পাবো সাইকাস আছে। এটা হচ্ছে কিংডম প্লান্টি। এরপর হচ্ছে শামুক, শামুক হচ্ছে অ্যানিমেলিয়া। এরপর হচ্ছে অ্যাগারিকাস, আমরা সবাই মাশরুম বলে যাকে চিনে থাকি, তবে সবাই আসলে মাশরুম কিছু খাওয়ার জন্য ভালো বা পুষ্টিকর, আর কিছু বেশিরভাগই বিষাক্ত, সেই ব্যাপারে তুমি সাবধান থাকবা। যেটা হচ্ছে কিংডম ফানজাইয়ের অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে নিউমোকক্কাস। নিউমোকক্কাস হচ্ছে নিউমোনিয়ার জন্য দায়ী ব্যাকটেরিয়া। নিউমোকক্কাসের কিংডম হচ্ছে মনেরা। এরপর হচ্ছে স্পাইরোগাইরাস, স্পাইরোগাইরার কিংডম হচ্ছে প্রোটিস্টা। তো এর মাধ্যমে হয়ে গেল তোমাদের ক্লাস 9-এর বায়োলজি অ্যাসাইনমেন্টটা। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আমাদের যেই কন্টেন্টগুলো সেগুলো খুব ভালোভাবে উপভোগ করেছো এবং কন্টেন্ট রিসোর্সগুলো তোমাদেরকে নানাভাবে সাহায্য করেছে। তো তোমরা এই জন্য আমাদের সাথে থাকো আমাদের চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, এছাড়াও বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অন করে রাখতে পারো সময়। এছাড়াও যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা আমাদের চ্যানেলের ক্ষেত্রে, আমরা কিন্তু শুধুমাত্র বাংলা না, ইংলিশ ভার্সনের জন্য তোমাদের কন্টেন্টগুলো ক্রিয়েট করে দিচ্ছি। অর্থাৎ তোমরা নয়, তোমাদের যে যদি ইংলিশ ভার্সনে কেউ থাকে পরিচিত ফ্রেন্ড, তাদেরকেও বলতে পারো, কারণ তাদেরও কিন্তু রিসোর্সগুলো আসলে ইংলিশ ভার্সনে কিন্তু যেহেতু খুবই শর্ট, ইংলিশ ভার্সনের বইও কিন্তু প্রচুর পরিমাণে বানান ভুল আছে, যদিও এখন নতুন বইগুলোতে কিছুটা হলেও ঠিক করেছে, কিন্তু তারপরেও এখনো ছোট ছোট কিছু জায়গায় আমরা চেক করে দেখলাম যে বানান ভুল আছে। তো এই ব্যাপারগুলো কিন্তু আবার টিচাররা কিন্তু ঠিকই জানে বানানগুলো, কিন্তু বইয়ে ভুল লিখছে। অতএব তোমরা যদি বই থেকে যদি সব পড়ে পড়ে আগাও, তারপর কিন্তু দেখবে দু একটা বানান ছোট ছোট ভুলে যেতে পারে, যেগুলো আসলে পরীক্ষায় মার্কস কাটতে কিন্তু উপলব্ধ করতে পারে টিচারদেরকে। তো এই ব্যাপারে সাবধান থাকার জন্য তাদেরকে তোমরা বলতে পারো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, আমাদের চ্যানেলের কন্টেন্টগুলো আছে এগুলো আমরা সব চেষ্টা করেছি নির্ভুলভাবে তৈরি করার জন্য, কারণ প্রতিটি সাবজেক্টের জন্যই বিশেষ বা বিশ্ববিদ্যালয়গুলোতে যারা এই বিষয়গুলোতে অধ্যয়নরত তারা এই কন্টেন্টগুলো ক্রিয়েট করে দিচ্ছে। তো আমাদের সাথে থাকতে পারো। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ, টাটা।